আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি উপস্থিত হয়েছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়। মাগুরা জেলার মোহাম্মদপুর, যেটি একসময় স্বাধীন ভূষণা নগরী নামে পরিচিত ছিল। আদি বঙ্গ জনপদের সমৃদ্ধশালী রাজ্য এই ভূষণা। ৩২টি পরগনার সমন্বয়ে গঠিত ছিল এই রাজ্যটি। আর এই রাজ্যের রাজা ছিলেন রাজা সীতারাম রায়, যিনি কেবল ইতিহাস নয় বরং সাহিত্যের অংশ। আপনারা নিশ্চয়ই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সীতারাম উপন্যাসটি পড়েছেন। রাজা ধেনুকর্ণের পুত্র রাজা কণ্ঠহার, যার উপাধি ছিল ভূষণ, সেই থেকে এই রাজ্যের নামকরণ করা হয় ভূষণা, এমনটাই মনে করেন অনেক ইতিহাসবিদ। মধুমতি নদীর তীরে গড়ে ওঠা ভূষণা রাজ্য, যেটির বর্তমান নাম মোহাম্মদপুর। এই মোহাম্মদপুর নামকরণটি করেছিলেন সীতারাম নিজে। কথিত আছে, এক মুসলিম প্রসিদ্ধ ফকির মোহাম্মদের নামানুসারে সীতারাম ভূষণার নামকরণ করেন মোহাম্মদপুর। মূলত তিনি এই কাজটি করেছিলেন সাম্প্রতিক সম্প্রীতি রক্ষার দৃষ্টান্ত হিসেবে। সেই মোহাম্মদপুরেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সীতারাম রায়ের রাজবাড়িটি। আজকে আমি এই জায়গাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এই জায়গাটির ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ১৬৫৮ সালের কথা। দিল্লির সম্রাট তখন আওরঙ্গজেব। বাংলার নবাব শাহ সুজা পরাজিত হয়ে ঢাকা থেকে পালিয়ে গিয়েছেন। ঠিক সেই সময়টাতেই সীতারাম রায়ের জন্ম। যখন বাংলায় মগ ফিরিঙ্গিদের লুটতারাজে বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। সীতারাম রায়ের বাবা উদয়ন নারায়ণ ছিলেন ভূষণা পরগনার একজন তহসিলদার। তিনি বাস করতেন এই মোহাম্মদপুরের পাশেই মধুমতি নদীর ওপারে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামে। স্বাধীন বাংলার স্বপ্ন দেখা সীতারাম ছোটবেলা থেকেই অস্ত্র শিক্ষায় পারদর্শী হয়ে ওঠেন। মূলত মগ ফিরিঙ্গিদের অত্যাচারে তখন খাজনা দেওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সীতারাম প্রজাদের রক্ষা করার জন্য এক বিশাল স্বেচ্ছাসেবক দল গড়ে তোলেন। সীতারাম রায়ের মায়ের নাম ছিল দয়াময়ী। দয়াময়ী দেবী অত্যন্ত সাহসী ছিলেন। দয়াময়ীর নামে মোহাম্মদপুরে একটি জায়গাও রয়েছে। ওই সময়ে বাংলার অরাজকতার সুযোগ নিয়ে মধুমতি নদীর ওপারে সাতর পরগনার করিম খাঁ বিদ্রোহী হয়ে ওঠেন, যিনি ২-৩ বার নবাবের সৈন্যদেরকেও পরাজিত করেছিলেন। ফলে শায়েস্তা খান কঠোর নির্দেশ দেন করিম খাঁকে পরাজিত করার। তখন সীতারাম এই করিম খাঁকে পরাজিত করেন এবং হত্যা করেন। আর এভাবেই সীতারাম দক্ষিণবঙ্গের একজন সুপ্রতিষ্ঠিত জমিদার হিসেবে আত্মপ্রকাশ করেন। নবাব শায়েস্তা খাঁর সুপারিশে সম্রাট আওরঙ্গজেব কর্তৃক ১৬৮৭ থেকে ১৬৮৮ খ্রিস্টাব্দে সীতারাম রাজা উপাধি পান। ১৬৯৯ খ্রিস্টাব্দ থেকে সীতারাম রাজা হিসেবে স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতে থাকেন। কিন্তু সেই সময় বাদশাহ আওরঙ্গজেবের মৃত্যু হলে মুর্শিদ কুলি খান কঠোরভাবে বাংলা শাসন করতে থাকেন। মোহাম্মদপুরের গৌরব রাজা সীতারাম রায় আজ আর নেই, কিন্তু তার অসংখ্য কীর্তি কালের করাল গ্রাসকে উপেক্ষা করে তার কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। রাজা সীতারাম রায় নির্মাণ করেন মোহাম্মদপুর দুর্গ, একাধিক প্রাসাদ, অসংখ্য মন্দির ও দিঘি, যা মোহাম্মদপুর সমৃদ্ধির সময়ে মধুমতি নদী এই স্থানের প্রান্ত দিয়ে প্রবাহিত ছিল। ১৮৩৬ খ্রিস্টাব্দে মহামারীর ফলে মোহাম্মদপুর প্রায় বিরান হয়ে যায়। কথিত আছে, সীতারামের সৈন্য ছিল ২,২০০ জনের মতো। যুদ্ধের সময় ছাড়া অন্য সময় তারা জনসাধারণের পানীয় জলের জন্য জলাশয় ও উন্নয়নমূলক কাজ করতেন, যার মধ্যে অন্যতম ছিল মোহাম্মদপুর দুর্গ, সিংহ দরজা, রাজপ্রাসাদ,
বিলাসগৃহ, কোষাগার, মালখানা, তোষখানা, নহবতখানা, গোলাঘর, কারাগার, 10 ভুজা মন্দির, লক্ষ্মীনারায়ণের অষ্টকোণ মন্দির, জোরবাংলা মন্দির, শিব মন্দির, দোল মঞ্চ, পঞ্চরত্ন মন্দির, রাজা সীতারাম রায়ের কাচারি বাড়ি, রাজা সীতারাম রায়ের প্রাসাদ দুর্গ, লক্ষ্মীনারায়ণের পুকুর, রামসাগর দিঘি, কৃষ্ণসাগর দিঘি, সুখসাগর দিঘি। এই স্থাপনাগুলোর অধিকাংশই এখন বিলীন হয়ে গেছে। খুব অল্প সংখ্যক স্থাপনাই এখন দৃশ্যমান রয়েছে। অধিকাংশ স্থাপনাগুলো কালের গর্ভে হারিয়ে গেলেও এখনও এখানকার মানুষের মনে মনে রাজা সীতারাম রায়ের কীর্তির কথা প্রচলিত আছে। ওই সময়টাতে বাংলার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় হলেও কেউ কোনো উচ্চবাচ্য করতে পারত না। ঠিক ওই সময় মুর্শিদ কুলি খান ভূষণায় রাজস্ব আদায়ের জন্য লোক প্রেরণ করেন। সেই লোকটি ভূষণা অবস্থান করে দূত মারফত সীতারামের রাজসভায় রাজস্ব দাবি করেন। কিন্তু সীতারাম মুঘলদের কর দিতে অস্বীকার করেন। সঙ্গত কারণেই মুঘলদের সাথে সীতারামের যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। সীতারামের প্রধান সেনাপতির নাম ছিল মেনাহতি, যার বীরত্বের কাহিনী এই অঞ্চলের মানুষের মুখে মুখে ফিরে। তার প্রকৃত নাম ছিল রামনারায়ণ বা রূপনারায়ণ ঘোষ। তার বাড়ি ছিল নড়াইল জেলার রায়নগরে। মুঘলদের সাথে যুদ্ধে কিছু লোকের বিশ্বাসঘাতকতায় সীতারাম রায় পরাজিত হন। যদিও ইতিহাসের বিভিন্ন জায়গায় সীতারামকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা হয়। সীতারাম রায়ের কীর্তিগুলো এই মোহাম্মদপুরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন আমি অবস্থান করতেছি মোহাম্মদপুরের কেন্দ্রীয় মন্দিরের পাশে। এখানেও সীতারাম রায়ের বেশ কিছু কীর্তি রয়েছে, যেগুলো প্রায় ধ্বংসস্তূপের মতো, কিন্তু এগুলো এখনো দেখলে বোঝা যায় যেখানে পূর্বে কোনো জমিদার ছিল বা পূর্বে কোনো রাজা ছিল, রাজার শাসন ছিল। এখানেও বিশাল বড় একটি দিঘি দেখতে পাওয়া যায়। এখানে রয়েছে 3 দরজা বিশিষ্ট একটি মন্দির, কাচারিঘর এবং কিছু ধ্বংসাবশেষ, যেগুলো দেখে আসলে বোঝা যাওয়ার উপায় নেই এখানে আসলে কি ছিল, এই স্থাপনাগুলো কি কাজে ব্যবহার করা হতো। তবে অনেকের ধারণা এই স্থাপনাগুলো বেশ কিছু মন্দির ছিল, কিছু কাচারিঘর হিসেবে ব্যবহার করা হতো, কিছু সৈন্যদের থাকার ঘর হিসেবে ব্যবহার করা হতো এবং এই জায়গাটিকেও দুর্গ হিসেবেই ব্যবহার করা হতো। ইনি সেই রাজা সীতারাম যাকে নিয়ে রচিত হয়েছে অনেক সাহিত্য। বঙ্কিমচন্দ্র, যদুনাথ ভট্টাচার্য, উমা ভট্টাচার্য সহ অনেক সাহিত্যিকেরা তাকে তাদের সাহিত্যে নায়ক রূপে উপস্থাপন করেছেন। সীতারামের বীরত্বের গাথা ফুটিয়ে তুলেছেন তাদের সাহিত্যকর্মের ভিতরে। আপনারা যদি সীতারাম রায়ের রাজবাড়িতে আসতে চান তাহলে মাগুরা জেলার সদর হতে 25 কিলোমিটার দূরেই মোহাম্মদপুর উপজেলা অবস্থিত। মোহাম্মদপুর উপজেলার রাজবাড়ি নামক স্থানে রাজা সীতারাম রায়ের বাড়িটি রয়েছে। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হতে আধা কিলোমিটার উত্তরে পাকা রাস্তার একদম পাশেই রাজবাড়ির অবস্থান। রাজবাড়িটি দেওয়াল ঘেঁষে এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। পাশেই ভূমি অফিস সহ আরও বেশ কিছু সরকারি স্থাপনা গড়ে উঠেছে। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।